আসসালামু আলাইকুম। আমি মৌমিতা বাগচি। মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেল থেকে দেশ এবং দেশের বাহিরে যে যেথায় আছেন, যে অবস্থানে আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। এবং একই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দদের। তাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠানটি একই সাথে সম্প্রচার করা হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দেশ থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের আমরা এখানে আমন্ত্রণ করে থাকি এবং আমাদের অনুষ্ঠানে আমাদের প্রশ্নের ভিত্তিতে দিয়ে থাকেন তারা তাদের মূল্যবান মতামত। দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন, যাতে আমাদের প্রত্যেকটা লাইভ প্রোগ্রাম আপনারা সর্বপ্রথম দেখতে পান। প্রিয় দর্শক, আজকে আমাদের লাইভ প্রোগ্রামের বিষয়টি হচ্ছে করোনাকালীন সময়ে কিন্ডারগার্টেন ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানদের শিক্ষকদের দিনকাল। দর্শক মন্ডলী, আমি এখন আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দদের সাথে পরিচয় করিয়ে দিব। আমার সাথে প্রথমেই রয়েছেন ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, প্রফেসর, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর উপস্থিত আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, চেয়ারম্যান, পরিচালনা পরিষদ, গাজীপুর সিটি কলেজ। তার সাথে রয়েছেন প্রফেসর মোহাম্মদ মকসুদুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য, গাজীপুর কলেজ। এবং সর্বশেষে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, গাজীপুর। এবং আমার সাথে সঞ্চালনায় রয়েছেন ফারহানা রওশন অমৃতা এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কবির নওয়াজ রাজ এবং কারিগরি সহযোগিতায় রয়েছেন হাসানুর রহমান সুমন। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের অনুষ্ঠানে করোনাকালীন সময় শিক্ষকরা কতটা অসহায় ভাবে আছেন, কিংবা করোনাকালীন সময় কিন্ডারগার্টেন এবং নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কি হাল কিংবা কি বেহাল, সে সম্পর্কে আজকে আমরা আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দদের কাছে জানতে চাইবো। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমি আমার বাকি অনুষ্ঠানটি সঞ্চালনার জন্য ফারহানা রওশন অমৃতাকে আহ্বান জানাচ্ছি। ফারহানা রওশন অমৃতা, আপনি শুনতে পাচ্ছেন? ফারহানা রওশন অমৃতা, আপনি শুনতে পাচ্ছেন? ফারহানা রওশন অমৃতা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার বোধ হয় ফারহানা, আপনার কথা আমরা কিছুই শুনতে পাচ্ছি না। দর্শকবৃন্দ, কারিগরি ত্রুটির কারণে হয়তোবা ফারহানা রওশন অমৃতার কথা, আমার সহযোগীর কথা আমরা কিছুই শুনতে পাচ্ছি না। আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে, আমি তার কাছে আবার আসবো। আমি চাচ্ছি তার ইন্টারনেট সংযোগটি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। আমি এ পর্যায়ে সরাসরি চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, প্রফেসর, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি ব্যস্ততম সময় থেকে সময় বের করে আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন, তার জন্য জানাচ্ছি আপনাকে ধন্যবাদ, পাশাপাশি অভিনন্দন। ডক্টর কামাল উদ্দিন, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি থাকবে, মানে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পুরোটাই টিউশন ফি নির্ভর, কিন্তু এখন তো টিউশন ফি নেই বললেই চলে। তো সেক্ষেত্রে তাদের এখন কি অবস্থা, আপনি কি বলে মনে করেন, ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন? জি, প্রথমেই আমি মানুষের কল্যাণে প্রতিদিনের আজকের এই আয়োজনে যারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে আজকের অনুষ্ঠানের অতিথি হিসাবে রয়েছেন আমার একজন প্রিয় ব্যক্তিত্ব, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, চেয়ারম্যান, পরিচালনা পরিষদ, গাজীপুর সিটি কলেজ। আর রয়েছেন প্রফেসর মোহাম্মদ মকসুদুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য, গাজীপুর মেট্রোপলিটন কলেজ। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, গাজীপুর। আর অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মৌমিতা বাগচি এবং ফারহানা রওশন অমৃতা। আপনাদেরকে এবং এই অনুষ্ঠানের নেপথ্যে যারা সম্পৃক্ত রয়েছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে বর্তমান এই প্রেক্ষাপটে মানুষের কল্যাণে প্রতিদিন যেই ইস্যুতে আজকের এই আলোচনার ব্যবস্থা করেছেন প্রশ্নোত্তর পর্বের, বিষয়টি হলো করোনাকালীন কিন্ডারগার্টেন ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দিনকাল। এটি একটি মৌলিক একটা বিষয় এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়।
এবং জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে যাওয়া একটি বিষয়কে আলোচ্য সূচিতে আনার কারণে তাদেরকে আমি বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা, তো সত্যিকারে আমরা যদি একটু খেয়াল করি যে বাংলাদেশে করোনাকালীন প্রেক্ষাপটে, শুধু বাংলাদেশে কেন, বৈশ্বিক প্রেক্ষাপটে করোনাকে ঘিরে, কোভিড-19কে ঘিরে মানুষের জীবনযাত্রা, অর্থনীতি, স্বাস্থ্য, সমাজ, শিল্প, সংস্কৃতি প্রায় সকল দিক থেকেই এটার একটা গভীর প্রভাব আমরা লক্ষ্য করছি, যে প্রভাবের কারণে বলতে গেলে মানুষের জীবনযাত্রা থমকে গিয়েছে। কিন্তু তারপরেও প্রতিটি জাতি তাদের মাথা উঁচু করে দাঁড়াবার যে মূল প্রেরণা, মূল শক্তি, শিক্ষা খাত, শিক্ষাঙ্গন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এদেরকে ঘিরে যেই কাজগুলো জড়িত, এগুলোর ব্যাপারে সবাই সচেতন। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে মানুষ গড়ার কারিগর হিসেবে যারা রয়েছেন, সম্মানিত শিক্ষক মহোদয়গণ, বিশেষ করে বেসরকারি শিক্ষকবৃন্দ, বলতে গেলে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের শিক্ষার্থীদেরকে গড়ে তোলার ক্ষেত্রে কিন্ডারগার্টেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে ভূমিকা পালন করছে, এই ভূমিকার মাধ্যমে আগামী প্রজন্ম এবং বর্তমান যে প্রজন্ম নেতৃত্ব দিচ্ছে, তারা কিন্তু সেখান থেকে গড়ে এসেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমান এই প্রেক্ষাপটে করোনার প্রভাবের কারণে আমরা দেখতে পাচ্ছি তাদের সম্পূর্ণ টিউশন ফি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো থমকে দাঁড়িয়েছে এবং বলতে গেলে তারা শূন্য হাতে ঘরে বসে আছেন। সুতরাং এই প্রেক্ষাপটটি একটি জাতির জন্য, একটি জাতির সমৃদ্ধির জন্য এবং একটি জাতির চিন্তা চেতনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নতি সমৃদ্ধির দিকে অগ্রসর হওয়ার জন্য কোনো ক্রমে কাঙ্ক্ষিত নয়, বরং আমাদের সমাজে যারা সম্মানিত ব্যক্তি, উচ্চশিক্ষিত ব্যক্তি, তারাই শিক্ষাঙ্গনে সম্পৃক্ত রয়েছেন। সুতরাং তাদের এই পরিস্থিতিটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যথাযথ পদক্ষেপ একান্ত প্রয়োজন। জি, পরবর্তী সময় আমি আবার আমার বক্তব্য যুক্ত করবো ইনশাআল্লাহ। জি জি, ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সুন্দরভাবে গুছিয়ে বললেন আমাদের মাঝে। আপনার কাছে আমরা আবার আসবো। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মোহাম্মদ শফিকুল ইসলাম, চেয়ারম্যান পরিচালনা পরিষদ, গাজীপুর সিটি কলেজ। মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন এখন? প্রিয় দর্শক, মোহাম্মদ শফিকুল ইসলাম এই মুহূর্তে আমাদের মাঝে নেই, কারিগরি ত্রুটির কারণে সে হয়তো বা আমাদের মাঝে এখন সংযোগ স্থাপন করতে পারছে না। উনি আসলে অবশ্যই ওনার কাছে আমরা যাব। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি মোহাম্মদ প্রফেসর মোহাম্মদ মকসুদুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য, গাজীপুর মেট্রোপলিটন কলেজ। প্রফেসর মোহাম্মদ মকসুদুর রহমান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি আমাদের হয়েছেন, আপনার ব্যস্ততম সময় থেকে সময় বের করে তার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। তার সাথে মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অভিনন্দন। প্রফেসর মোহাম্মদ মকসুদুর রহমান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, কিন্ডারগার্টেন স্বীকৃত অথচ নন এমপিওভুক্ত, স্বীকৃত নয়, একেবারে ব্যক্তি মালিকানা, এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের দিন কিভাবে কাটছে? প্রফেসর মোহাম্মদ মকসুদুর রহমান। জি, আমি গত 14 জুলাই বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটু রেফারেন্স দিচ্ছি আপনাদের। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনাকে শুনতে পাচ্ছি। 14 জুলাই 2021 মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হয় না। সারা বিশ্বে যখন 12% টিকা দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশে 2.6% টিকা দেওয়া হয়েছে। হ্যাঁ, দক্ষিণ এশিয়ার টিকা দেওয়ার শতাংশের এগিয়ে শ্রীলঙ্কা ও নেপাল, টিকার ডোজে এগিয়ে আছেন ভারত, পাকিস্তান। বাংলাদেশ প্রতিদিন আর করোনা ভাইরাস শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে ফেলেছে। শিক্ষিত জাতির দ্রুত উন্নয়নের স্বপ্ন দেখার যোগ্যতা রাখে। স্বাধীনতায় পর দেশের যতটুকু উন্নয়ন হয়েছে, এই করোনাকালীন সময় এই বিপর্যয়ের মধ্যে পড়েছে। উন্নত দেশগুলো শিক্ষার জোরে সক্ষমতা অর্জন করেছে, স্বাস্থ্যগত নিরাপত্তার
অজুহাত দেখিয়ে শিক্ষা খাতে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। 1.5 বছর যাবৎ সব শিক্ষা বন্ধ থাকায় জ্ঞান ও মেধার ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মকে অন্য দেশের শিক্ষার্থীর তুলনায় পিছিয়ে পড়েছে। আসার কথা সবকিছু বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার অপরিণামদর্শী মনোভাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জাতিসংঘের 2 সংস্থা ইউনিসেফ ও ইউনেস্কো। স্কুল খুলে দিয়ে শ্রেণীকক্ষে ক্লাস শুরুর আহ্বান জানিয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্ড্রে অ্যাজেল যৌথ বিবৃতিতে একটি প্রজন্মকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার নিরাপদ স্কুল খুলে দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকারে অনুরোধ জানিয়েছেন। ভবিষ্যৎ প্রয়োজনের স্বার্থেই শিক্ষা প্রতিষ্ঠান চালু করা দরকার। এটা বাংলাদেশ প্রতিদিন থেকে বলেছি। হ্যালো, আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি পাশাপাশি এগিয়ে চলছি এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্ডারগার্টেন এবং নন এনপিও শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের মূল স্রোতের সাথে উন্নয়ন স্রোতের সাথে যখন আমরা হাত বাড়ায় দিচ্ছি, তখনই এই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমি জানি না উনি কেন এই 16 মাস এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলেন। উনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে উনি কি করোনার থেকে দেশকে রক্ষা করতে পেরেছেন? পারেন নাই। ওনার শিক্ষকতা, যারা বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করে তারা কিছু প্রাইভেট পড়ায়। আমাদের কিছু কিছু আমলা, কিছু কিছু আমাদের ম্যাজিস্ট্রেট শিক্ষকের ধরার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে। মেধা সম্পন্ন ছেলেরা গ্রামে ভাড়া করা কিন্ডারগার্টেন এবং নন এমপিও তারা স্কুল খুলে তারা যখন সার্বিকভাবে নিজের মেধা উজাড় করে দেশ জাতির সেবা করার জন্য যখন নিয়োজিত, সেই সময় কিছু কিছু আমলা অতি উৎসাহ হয়ে এই শিক্ষকদের ধরে দেয় এবং পেপার পত্রিকায় সেটা তাদের ডায়েরি, তাদের গৌরব বোধ করে তারা। আমার প্রশ্ন, এই সব আমলাদের কাছে আমার প্রশ্ন, সমাজে এত দুর্নীতি দুঃশাসন গেড়ে বসেছে, তার মাঝখানে তোমরা যারা সমাজকে কিছু দিতে চায়, যারা মানুষকে দিতে চায়, যারা মানসম্পন্ন শিক্ষা দিতে চায়, তাদেরকে তোমরা ধরতে এত ব্যস্ত কেন? আমরা তোমাদের কাছে অন্য কিছু আশা করি না। আমরা নিরাপদ পরিবেশ চাই, সুস্থ একটা পরিবেশ চাই। এদেশের মানুষকে মূল শিক্ষার মূল স্রোতের সাথে আমরা অংশীদার হয়ে এদেশের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো আমি আরো বলি, মাননীয় শিক্ষার্থীদের এই যে আমি শুধু বলবো যে আমাদের সার্কভুক্ত দেশ যেখানে 12% টিকা দিল, আমরা 2.6% কেন? উনি টিকার ক্ষেত্রে টিকার কথা না বলে, স্বাস্থ্যবিধির কথা না বলে উনি লকডাউনের কথা বলে কেন? উনি শিক্ষা ব্যবস্থাকে দিনের বিরুদ্ধে লকডাউন করে উনি আমাদের কি বোঝাতে চায়? উনি কি আমরা কি মূল স্রোত থেকে কি আমরা বিচ্ছিন্ন হয়ে যাব? আমরা যে মূল স্রোতের সাথে আমরা এগিয়ে যেতে চাই, দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে চাই, উনি এই 16 মাসে ওনার মনে হয় না যে আমরা যে বিরাট একটা 1 লক্ষের বেশি শিক্ষক কর্মচারী আমরা যে দেশের সেবায় নিয়োজিত, উনি ওনার কাছে আমরা উপেক্ষিত। এখানে শিক্ষা প্রতিষ্ঠান রাখলেন, শিক্ষা বন্ধ রাখলেন, কিন্তু করোনা তো বন্ধ হয় নাই। মাননীয় শিক্ষামন্ত্রী একটা জেনারেশনকে, একটা শিক্ষা ব্যবস্থাকে একটা বিপর্যয়ের দিকে উনি ঠেলে দিয়েছেন। একটা পরিসংখ্যানে দেখা গেছে বাল্য বিবাহ বেড়ে গেছে। তার 1995-2000 সাল থেকে মানবাধিকার শিক্ষা দশকে ঘোষণা করা হয়েছিল। এটা যে শিক্ষা যে আমাদের অধিকার, এই অধিকার থেকে উনি আমাদের বঞ্চিত করেছেন। 90 সালে 6 ফেব্রুয়ারি সংসদে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, যে শিক্ষার পাশাপাশি আমাদের কিন্ডারগার্টেন ভাইয়েরা পরিশ্রম করে যাচ্ছে, তাদের দিকে তাদের কোনো খেয়াল নাই। সরকারিদের বেতন পাচ্ছে, বেসরকারিদের বেতন পক্ষে সরকারি ভাবে যেমন কথা বলার সুযোগ নাই, তারা বলেন না। লোকালি কোনো প্রশাসন আমাদের কোনো সহযোগিতা করে না। ইবতেদায়ী মাদ্রাসাকে শিক্ষা বোর্ড তারা করেছেন 2014 সালে, খাদ্যের বিনিময়ে শিক্ষা তারা করেছেন, বিনামূল্যে বই বিতরণ করেছেন, মেয়েদের শিক্ষাবৃত্তি চালু করেছেন, অনেক কিছু আছে। কিন্তু শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে একটা বিপর্যয়ের মুখে রেখে উনি কি করতে চান আমি জানি না। আমি শিক্ষক, আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, আমার হারাবার কিছু নাই। আর সত্য কথা আমি আপনাদের মাধ্যমে আমি তুলে ধরতে চাই। কেজি এবং নন এমপিও শিক্ষকদের দিনকাল, যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি প্রাণপণ চেষ্টা করছেন,
তারই কিছু মন্ত্রী, যেমন কৃষি মন্ত্রী একটা সাফল্যের উন্নয়ন শিখরে উনি চলে গেছে, কৃষি ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের হয়নি, কিন্তু শিক্ষা ক্ষেত্রে আমাদের শিক্ষামন্ত্রী উনি জানি না উনি কি চিন্তা ভাবনা করেন, উনি কেজি এবং নন এমপিও শিক্ষকদের ব্যাপারে তার কোনো আমি ভূমিকায় পর্যন্ত আমি দেখিনি, বরং মাননীয় প্রধানমন্ত্রী পুনর্গণনার মাধ্যমে আমাদের একটু সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগে কিছু শিক্ষক পেয়েছে, সবাই পায় নাই, আশা করি এবার সবাই পাবে, সে আশা করি। দেশে সবকিছু চলছে, আমার প্রশ্ন, আপনি শিক্ষা প্রতিষ্ঠান, লকডাউন চলছে, লকডাউন বন্ধ হয়েছে ঈদের সামনে, কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সবই চলছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন? জাতির কাছে আপনাকে জবাব দিতে হবে। আমি শিক্ষকরা সর্বত্র হারিয়ে যখন 2-4 জন আগেই বলছি একটু প্রাইভেট পড়ায়, তখন আমাদের কিছু আমলা, কিছু ম্যাজিস্ট্রেট তাদের ধরার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। কেন তাদের ধরতে যান? তাদের শ্রমের মূল্য নাই, তাদের কোনো সুযোগ দিতে পারছেন না, তারা উচ্চ শিক্ষিত ছেলে, তাদের কোনো সুযোগ সুবিধা আপনারা দিতে পারবেন না, তারা 2-4 ছেলে মেয়ে পড়ায়, তাদের ধরার জন্য আপনি ব্যস্ত হয়েছেন কেন? এর সমাজে তো অনেক দুর্নীতির কাজ হচ্ছে, মাদকের শক্ত আছে, সবকিছু চলছে, কিন্তু সরকারি কলেজের রেজাল্ট ভালো, আমাদের পাশে যে সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের চেয়ে আমাদের রেজাল্ট ভালো, কেন আমাদের একই মূল স্রোত থেকে, শিক্ষার একটা মূল স্রোত থেকে উনি আমাদের উপেক্ষার চোখে দেখেন? এটা আমার একটা প্রশ্ন। শিক্ষকরা কষ্ট আছে, শিক্ষকরা পেশা বদলা কোথায় যাবে? শিক্ষকরা 2-4টা প্রাইভেট পড়ায়, এটা তাদের সহ্য হয় না। শিক্ষকরা সর্বত্র হারিয়ে, একে আমি বলেছি মাননীয় শিক্ষামন্ত্রী, আমি বলবো যে অন্যান্য দেশ টিকাতে আগে যায়, যেখানে আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন যে স্বাস্থ্যবিধি প্লাস টিকা, আজকে বিভিন্ন পত্রিকায় বলেছে 1 নম্বরই হলো স্বাস্থ্যবিধি, টিকা। আর ওনারা তখন উনি শিক্ষা ব্যবস্থাকে চিরতরের জন্য লকডাউন করে সবকিছু খোলা হয়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়। উনি বাজার চোখে দেখেন না, উনি রাস্তাঘাট দেখেন না, কোথায় মানুষ কিভাবে চলাচল করে, কোথায় মানুষ মাস করে, আমাদের যে ছেলেমেয়েরা এরা কোথায় আছে, এদের ভিতরে সামাজিক যে অস্থিরতা, সমাজের ভিতরে যে একটা ভাঙন, এই জন্য উনি দায়ী। আমাদের মাননীয় শিক্ষা, আমি ওনাকে বলবো যে প্রতিষ্ঠানকে বন্ধ না রেখে তাড়াতাড়ি আপনি টিকার ব্যবস্থা করুন, আপনি স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা করুন, হ্যাঁ, শিক্ষকদের বাঁচান, বেসরকারি শিক্ষকরা, এমপি নন এমপি শিক্ষকরা এবং ইন্টারগার্টেন শিক্ষকরা, তাদের অবদান আপনারা অস্বীকার করেন না, তাদের মূল্যায়ন করেন, তারা সমাজের শিক্ষিত লোক। আপনার যে সরকারি কলেজের শিক্ষক রয়েছে, আপনার যে বেসরকারি কলেজের শিক্ষক রয়েছে, তাদের যে যোগ্যতা আমাদের কম নয়। আপনাকে অনুরোধ করি, আপনারা এদের দিকে তাকান, এদেরকে আর রাষ্ট্র করে ফেলে দেন না, এদের সামাজিক মর্যাদা দেন। হ্যাঁ, আমি একটা জেনারেশনকে, একটা শিক্ষক সমাজকে, ছাত্র সমাজকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে আমি আবার বলবো, অনুরোধ জানিয়ে আমি আমার কথা আপাতত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। প্রফেসর মোহাম্মদ মুকসিদুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আপনার কাছে ছোট্ট করে আরেকটি কথা জানতে চাচ্ছি। দীর্ঘ করোনাকালীন সময়ে আমরা আছি প্রায় 1.5 বছরও বেশি সময় ধরে। তো এই সময়টাতে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ, এক প্রকার কিছু অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছে নামমাত্র মূল্যক, আমি যেটা মনে করি। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীদের কতটুকু ক্ষতি হচ্ছে বলে আপনি মনে করেন? প্রফেসর মোহাম্মদ মুকসিদুর রহমান, যদি ছোট করে আমাদেরকে বলতেন। আমি তো আপনাকে বলেছি, ইউনেস্কো এবং ইউনিসেফ যে রিপোর্ট দিয়েছে যে একটা জাতিকে, একটা সমাজকে একটা বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ওনাদের কথা থেকে আমি শুধু বলবো যে আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছি, আমরা কিছু করতে চাই, সমাজকে কিছু দিতে চাই, আমাদের তাগিদেই আমরা কিছু করতে চাই। যারা সরকারি বিভিন্নভাবে আছে তারা এই তাগিদটা অনুভব করেন। আমরা বাড়িতে বাড়িতে যাই, ছাত্রদের স্বাস্থ্য চিকিৎসা নিয়ে আমরা খোঁজ খবর রাখি। ঠিক এমনই মুহূর্তে শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে তারা পরীক্ষা নিতে দিবে না, অ্যাসাইনমেন্ট নিতে বলে আবার না করে দেয়, আবার বলে যে শর্ট সিলেবাস দেওয়া হলো, আবার বলে না শর্ট সিলেবাসে এই অল্প সময় এটা শেষ করা সম্ভব না। ওনারা কি বলে আর শিক্ষা মন্ত্রণালয় কি চায় আমরা বুঝতেছি না। মাননীয় মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী যখন আমাদের উচ্চ শিক্ষার জন্য উনি যেরকম আমাদের হাত বাড়াই দিয়েছেন, উনি উচ্চ শিক্ষার জন্য যখন কাজ করে যাচ্ছেন, সার্বজনীন শিক্ষা, ঠিক আমরা তার উল্টোটা দেখতে পাই। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের
আমরা তার কথা, চালচলন এবং আচরণ, যার ফলে যেখানে এদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ক্ষতি হচ্ছে, যারা নিষ্পাপ সন্তানের কথা চিন্তা করে না, তারা কিন্ডারগার্টেন শিক্ষক, নন এমপি শিক্ষকদের কথা কি চিন্তা করবে? তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, উনি আমাদের প্রণোদনা ঈদের আগে দিচ্ছেন, আগেও দিয়েছেন এবং দিবেন, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনি সুন্দরভাবে বুঝিয়ে কথাগুলো আমাদেরকে বললেন এবং সেখানে ছিল বুঝিয়ে বলেছেন। তো তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ফারহানা রওশন অমৃতার কাছে। ফারহানা রওশন অমৃতা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি পরবর্তী অনুষ্ঠান করতে পারেন। অনেক ধন্যবাদ মৌমিতা বাগচিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে দেশের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বসে করোনাকালীন সময়ে কিন্ডারগার্টেন এবং নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কেমন আছেন, কি অবস্থায় তারা দিনাতিপাত করছেন, সেই বিষয়ে আমরা জানবো। আরো অনেক তথ্য আমাদের কাছে আসবে। তো আমি চলে যাচ্ছি মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে। শফিকুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত দর্শক, কারিগরি ত্রুটির কারণে আমরা শফিকুল ইসলামকে পাচ্ছি না। তো আমি চলে যাচ্ছি ইসমাইল হোসেনের কাছে। ইসমাইল হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, ইসমাইল হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত দর্শক, আমরা কারিগরি ত্রুটির কারণে পাচ্ছি না। আমরা আবার চলে যাচ্ছি শফিকুল ইসলামের কাছে। শফিকুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ফারহানা, এখানে হয়তোবা কারিগরি ত্রুটির কারণে আমরা অতিথিদেরকে শুনতে পাচ্ছি না। ইসমাইল হোসেন সাহেব তো যুক্ত হয়েছেন জি হয়েছেন, অনেক ধন্যবাদ। দুঃখিত দর্শক, কারিগরি ত্রুটির কারণে আমরা ইসমাইল হোসেনকে শুনতে পাচ্ছিলাম না। স্যার এখন যুক্ত হয়েছেন। ইসমাইল হোসেন, আমাকে শুনতে পাচ্ছেন? ইসমাইল হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে না, ভালো শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আমি বলবো, আপনি কি আমাকে জি জি, আপনার কাছে আমি যেটি জানতে চাচ্ছি, লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী যারা শিক্ষা প্রদান করছেন আমাদের সন্তানদের, অথচ তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো বেতন ভাতা পান না, তো তাদের কি হবে? এই বিষয়ে যদি আমাদের কিছু বলেন। ধন্যবাদ। মানুষের কল্যাণে প্রতিদিন আজকের করোনাকালীন কিন্ডারগার্টেন ও নন এমপিও শিক্ষকদের দিনকাল শীর্ষক আজকের যে আলোচনা, ইতিমধ্যেই আলোচনা রেখেছেন আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় ডক্টর কামাল উদ্দিন স্যার। সুন্দর আলোচনা করেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব প্রফেসর মুকসেদুর রহমান স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শফিকুল ইসলাম স্যার সহ আজকের উপস্থাপক মৌমিতা বাগচি এবং ফারহানা রওশন অমৃতা। সবাইকে জানাচ্ছি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় জনাব শফিকুল ইসলাম স্যারকে আমাকে এই প্ল্যাটফর্মের সুযোগ করে দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের মুকসিদুর রহমান স্যার অনেক কথা বলে ফেলেছেন। আমি কারিগরি ত্রুটির জন্য ডক্টর কামাল উদ্দিন স্যারের সব কথা শুনতে পারিনি। আমি যেটুকু বলতে চাই, এই দীর্ঘ করোনা কালীন সময়ে কিন্ডার গার্ডেন এবং নন এমপিও শিক্ষকদের আজকের যে অবস্থা আমরা সবাই জানি। ইতিমধ্যেই ক্ষুধার্ত শিক্ষক, আমরা গণমাধ্যম সূত্রে জেনেছি 20-এর বেশি শিক্ষক আত্মহত্যা ইতিমধ্যে করেছেন। ক্ষুধার জ্বালায় এক মুঠো ভাতের জন্য আজকের শিক্ষকরা, কিন্ডার গার্ডেন শিক্ষকরা, তারা শিক্ষকতার চেয়ে কম মর্যাদাপূর্ণ পেশায় চলে যাচ্ছেন। আমরা যমুনা টেলিভিশনের মাধ্যমে আমরা কয়েকদিন আগে দেখেছি 30 সালের একজন শিক্ষক, যিনি 24 বছর এই শিশুদেরকে মানুষ করার পেছনে খেটেছেন। তিনি একটা কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আজকে জীবিকার তাগিদে ওই শিক্ষক আজকে গো খামারে কাজ করছেন। এছাড়াও কেউ চায়ের দোকান করছেন, কেউ অটো চালাচ্ছেন, কেউ সবজি বিক্রি করছেন। তো এই মহামারী করোনা কবে শেষ হবে আমরা জানি না। আমরা আমাদের শ্রদ্ধেয় মুকসেদ স্যার বলে গেছেন যে সব কিছু চলমান, কিন্তু স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যেখানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন দীর্ঘদিন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে এই দেশে 10 লক্ষাধিক রোহিঙ্গা যারা অন্য দেশ থেকে এসেছে, তাদের ঠাঁই হয়েছে, তাদের খাবার জুটছে। আমরা কি দেখতে পাচ্ছি, এই যারা সারা বাংলাদেশে অর্ধ লক্ষাধিক 50,000-এরও বেশি কিন্ডার গার্ডেন স্কুল রয়েছে, সেখানে 10 লক্ষাধিক শিক্ষক কর্মচারী, শিক্ষিত বেকারের কর্মসংস্থান হয়েছে। আজকে তারা না খেয়ে আছে। এই আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আমাদের শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং দায়িত্বশীল কোনো ব্যক্তি আজও পর্যন্ত, অন্তত তাদের কাছ থেকে কোনো বিবৃতি আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা এই যে প্রায় 1.5 বছর, এর মধ্যে 2টি ঈদ উৎসব হলো, সামনে আরেকটি ঈদ উৎসব আসছে, এই শিক্ষকরা কি করবে? আমি যদি একটু প্রশ্ন করি, এই স্কুলগুলো যদি বন্ধ হয়ে যায়, এই কিন্ডার গার্ডেন নন এমপিও প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায়, আমাদের কি সেই সক্ষমতা আছে? আমাদের এই শিশুরা, তাদেরকে করোনা পরবর্তী সময়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায়, এভাবে ইতিমধ্যে অসংখ্য স্কুল, কিন্ডার গার্ডেন স্কুল বন্ধ হয়ে গেছে। তো আমাদের কি সেই সক্ষমতা হয়েছে যে আমাদের এই শিশুদেরকে, তাদেরকে আমরা যে মৌলিক অধিকার, প্রাথমিক শিক্ষার সরকারি আমাদের সেই ব্যবস্থাপনা আছে? আমি বিনয়ের সাথে একটু যদি জানতে চাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন। জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমি এই যে আমার আজকে প্রশ্ন জাগে, আমি একজন কিন্ডার গার্ডেন শিক্ষা উদ্যোক্তা হিসাবে আজকে এই প্রেক্ষাপটে কেন শিক্ষকদেরকে এভাবে আমাদের রাষ্ট্র ব্যবস্থা আজকে কেন এই শিক্ষকদের পাশে নেয়, আমার খুবই জানতে ইচ্ছা করে। আমাদের কি সেই সক্ষমতা হয়েছে? এমনিতেই এদেশের শিক্ষিত বেকারের এত বেশি সমস্যা, চাকরি নাই, কর্মসংস্থানে। আমরা কি দেখতে পাই, বিসিএস করার পরেও পদায়ন সমস্যা। বিসিএস করার পরেও আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটা সুযোগ করে দেওয়া হয়েছে। তো সেখানে এই 10 লক্ষাধিক শিক্ষিত বেকার, এই স্কুলগুলো বন্ধ হয়ে গেলে নিশ্চয়ই চাপ বাড়বে। আজকে আমার খুবই জানতে ইচ্ছে করে, আজকে আমি দেখেছি যারা আমলা যারা রয়েছে, যারা এই শিক্ষকদের কথা ভাবছেন না, তারা ওই ছোট্ট কোমল মতো শিশুটাকে যখন তাকে স্কুলে দিবে, তখন উনি একটা কিন্ডার গার্ডেন স্কুলে তার শিশুকে ভর্তি
আমি বলছি না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনার মান খারাপ। আমাদের এই গাজীপুর জেলায় 2000-এর বেশি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এখানে মোট প্রাথমিক পর্যায়ের শিশুর অর্ধেক শিক্ষার্থী এই কিন্ডারগার্টেন স্কুল থেকে তারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। আমাদের রেজাল্ট ভালো। তো এত কিছুর পরেও আজকে প্রায় 1.5 বছর হয়ে গেল আমরা এই কিন্ডারগার্টেন শিক্ষক, নন এমপিও শিক্ষকদের জন্য খুবই দুঃখিত দর্শক, কারিগরি ত্রুটির কারণে আমরা ইসমাইল হোসেনের কথা শুনতে পাচ্ছি না। তো আমরা পরবর্তী ইয়ের কাছে চলে যাচ্ছি, মোহাম্মদ শফিকুল ইসলাম। পরবর্তী অতিথির কাছে চলে যাচ্ছি। মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত দর্শক, আমরা শফিকুল ইসলামকে কানেক্ট করতে পারছি না। তো আমি পরবর্তীতে চলে যাচ্ছি। ফারহানা, শফিকুল ইসলাম আমাদের সাথে আছে। মোহাম্মদ শফিকুল ইসলাম এই মুহূর্তে আমাদের সাথে। ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছিলাম না স্যার। হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি জি, অনেক ধন্যবাদ, এখন শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি জি, আমি শুনতে পাচ্ছি। তো আপনার কাছে চলে আসছি। ভাড়া বিল্ডিং এ যে সকল আমি কিন্ডারগার্টেন শুনতে পাচ্ছি আছে। আপনাকে। আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। তো আপনার কাছে আমি যে বিষয়টি হ্যাঁ, জানতে আমি চাচ্ছি, শুনতে পাচ্ছি ভাড়া আপনাকে। বিল্ডিং আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি জি, আমি শুনতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ। তো আপনার কাছে ধন্যবাদ। আমি যে বিষয়টি জানতে চাচ্ছি, ভাড়া বিল্ডিং এ যে সকল কিন্ডারগার্টেন আছে, বিল্ডিং এর মালিক যে পরিমাণে টাকার চাপ ওকে, আমি দিচ্ছে, বলছি। তাতে অধিকাংশ কিন্ডারগার্টেনের পরিচালকরা দিশেহারা। তো সেক্ষেত্রে করণীয় কি বলে মনে করেন, একটু যদি আমাদের বলেন। মোহাম্মদ শফিকুল ইসলাম। দুঃখিত দর্শক, কারিগরি ত্রুটির কারণে আমাদেরকে বারবার ধন্যবাদ। ডিসকানেক্টেড হয়ে যেতে হচ্ছে। জি, মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার আয়োজনে এই অনলাইন অথবা ভার্চুয়াল আলোচনার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য দক্ষ অধ্যাপক জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, রয়েছেন আমাদের সকলের প্রিয় মকসুদ স্যার এবং কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ইসমাইল হোসেন সহ সঞ্চালনায় বিদগ্ধ দুজন মৌমিতা এবং অমৃতা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাতের এই ভাগে যারা আমাদের এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন সকলকে। দেখুন, শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা বড় অংশ, যেটাকে আমরা সিংহভাগ অংশ বলতে পারি, এই সিংহভাগ অংশটি কিন্তু নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অথবা এবং এর কিছু আছে কিন্ডারগার্টেন। আমরা একটা স্বাভাবিক চিন্তা করলেই পারি, সেটি হচ্ছে আমরা যদি প্রত্যেকটি গ্রামে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাই, যদি প্রত্যেকটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় থাকে, আর আমাদের দেশে যদি 80,000 বা 85,000 গ্রাম থাকে, তাহলে এদের সংখ্যা 85,000ই হবে। কিন্তু স্বাধীনতার পরে প্রথম অবস্থায় যে সকল গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, এই ছিল মোট। এর পরবর্তীতে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিণত করা হলো এবং সব মিলিয়ে সংখ্যাটি কখনোই 1 লাখের উপরে হবে না।
কিন্তু এই 85,000 গ্রামে আমাদের দেশে প্রত্যেকটা গ্রামে কিন্ডারগার্টেনের সংখ্যা হবে কমপক্ষে, খুব গড়ে হলেও 7টি 8টি করে প্রতিষ্ঠান কিন্তু এখানে স্থাপিত হয়েছে, এবং এগুলো শিক্ষা উদ্যোক্তা। আজকে আমি শিক্ষা উদ্যোক্তা বলছি, একটু লজ্জিত হয়ে বলছি যে আমাদের দেশে অনেক উদ্যোক্তাদেরই কিন্তু স্বীকৃতি আছে, যেমন স্বাস্থ্য উদ্যোক্তা, অথবা খামার করে এটা একটা উদ্যোক্তা, শিল্প উদ্যোক্তা। কিন্তু শিক্ষা উদ্যোক্তা এমনটা মনে হয় আমাদের দেশে এই কালচারটি গড়ে ওঠেনি যে সে একজন শিক্ষা উদ্যোক্তা। কেন ওঠেনি আমি জানি না, কারণ শিক্ষা উদ্যোক্তাদের আবার বিভিন্নভাবে এরা বাণিজ্য করে, এ ধরনের কোনো বিষয় নিয়ে কিন্তু অনেক কথা আছে। যাই হোক, আমি সেটি বলছি না। এই শিক্ষা উদ্যোক্তাগণ তাদের নিজস্ব ভাবে নিজস্ব অর্থ বিনিয়োগ করে এলাকার সুধী সমাজের কাছে তাদের কথা, সুধী সমাজের অনুসরণ করে, তাদের কথা শুনে, তাদের পরামর্শ শুনে, কখনো কখনো এলাকার প্রয়োজনে এই স্কুলগুলো কিন্তু গড়ে তুলেছিলেন, এবং সেখানে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আছে তাদের অধিকাংশ জনের ছেলে মেয়েদেরকে কিন্তু এই স্কুলগুলোতে পড়ায়। এই বিষয়টি সত্য। এবং এই স্কুলগুলোকে সরকার যে একেবারে নিয়ন্ত্রণ করে না তা কিন্তু নয়। এই স্কুলগুলো প্রতিনিয়ত আমাদের যে শিক্ষা পরিদর্শকগণ আছেন উপজেলা অথবা জেলায়, তারা কিন্তু পরিদর্শন করেন। তারা এর একটি EMIS নাম্বারও কিন্তু দিয়েছেন। সরকার তাদেরকে বিনামূল্যে বই দিচ্ছে। এই কিন্ডারগার্টেনগুলোতে তাদের নিজস্ব নামে ছেলেমেয়েরা PEC পরীক্ষা দিচ্ছে, এবং বিভিন্ন রকম সরকারি বৃত্তি পরীক্ষায়ও তারা অংশগ্রহণ করছে, যাদের নাম্বার আছে। আবার এই কিন্ডারগার্টেন স্কুলগুলোতে ভোট কেন্দ্র বসছে, ভোট হচ্ছে, এবং কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা বা নন এমপি শিক্ষকরাও এই ভোট গ্রহণ করার ক্ষেত্রে সহকারী প্রিজাইডিং অথবা পুলিং কোনোভাবে নিয়োজিত আছে। তাহলে বোঝা যায় যে এদেরকে কিন্তু প্রকারান্তরে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু সরকার আমাদের দেশে হয়তো অর্থ সংকটে অথবা যে কোনো কারণেই হোক না কেন, এদেরকে যে বিশেষ কোনো অনুদান এরকম প্রথা কিন্তু আমাদের দেশে শুরু হয়নি। আরেকটা বিষয় হচ্ছে, যখন তাহলে তাদের বেতন বা তাদের পারিতোষিক এগুলো কিসের উপর নির্ভর করে? যারা শিক্ষা উদ্যোক্তা হন এবং যারা পরিচালক বৃন্দ থাকেন, এই পরিচালক বৃন্দরাই কিন্তু তাদের এই সংস্থানটি করে দেন। অধিকাংশ ক্ষেত্রে এটি ভাড়া বাড়িতে হয়ে থাকে, যে প্রশ্নটি আমাকে করলেন। এখন একটা স্কুল কিন্তু একটি বা দুটি রুম হলে হয় না, এখানে 12, 14, 20 এরকম অনেকে আছে যে প্রায় 25-30টি কক্ষ কিন্তু ব্যবহার করতে হয় একটা স্কুলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এটির ভাড়া কখনো 50,000, কখনো 60, 1 লাখের মতো হয়ে থাকে। কিন্তু যখন শুধুমাত্র ছাত্র বেতন থেকে এখানকার শিক্ষকদেরকে পারিতোষিক দিতে হয় বা বেতন দিতে হয়, এবং ছাত্র বেতনই হচ্ছে এই স্কুলের একমাত্র ইনকাম সোর্স, সেক্ষেত্রে যখন 1.5 বছর এই করোনা কালে আমাদের স্কুলগুলো বন্ধ থাকে, তাহলে এই 1.5 বছরের মধ্যে কিন্তু তাদের এই পারিতোষিক দেওয়া সম্ভব হয়নি। এই শিক্ষকগণ কারা? যাদেরকে বেতন দেওয়া হচ্ছে না বা শিক্ষা উদ্যোক্তাগণ বেতন দিতে পারছে না। এদিকে বাড়ি ভাড়া মালিক চাপ তো দিচ্ছেই, এবং আলটিমেটামও দিয়ে দিচ্ছে যে আমরা এখানে অন্য কিছু ভাড়া দেব, শিক্ষা প্রতিষ্ঠান দিব না, তোমরা চলে যাও। কিন্তু তাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারা কেউ JSC পরীক্ষা দিবে, কেউ SSC পরীক্ষা দেবে। এখানে শিক্ষা উদ্যোক্তা বা প্রধান শিক্ষকের কিন্তু যথেষ্ট দায় আছে। ইচ্ছা করলেও কিন্তু একটা প্রতিষ্ঠান একদিনে ছেড়ে দেওয়া যায় না।
কিন্তু মালিক নোটিশ দিচ্ছে, আমরা শুনেছি এগুলো, মালিক নোটিশ দিচ্ছে ছেড়ে দেন। কিন্তু এই যে 30-40 অথবা 60-70 জন শিক্ষার্থী অথবা 100-র উপরে শিক্ষার্থী যারা 9 থেকে রেজিস্ট্রেশন করেছে অথবা জেএসসি রেজিস্ট্রেশন করেছে, অনেক কিন্ডারগার্টেনে 10ম শ্রেণী পর্যন্ত চালু আছে, এসএসসি পর্যন্ত চালু আছে, যে কোনো বিধি অনুসরণ করেই। এরা কোথায় যাবে? এই দায়বদ্ধতা থেকে তাদের অনেক রিকোয়েস্ট করা হচ্ছে, কেউ কেউ 50% ভাড়া কমিয়ে নিচ্ছে, কিন্তু তাদেরকে তো দিতে হবে। এবং এই শিক্ষা উদ্যোক্তাগণ কিন্তু অনেকটা সর্বশান্ত হয়ে পড়েছেন, আর শিক্ষকদের তো কিছু দেওয়া সম্ভব হয়নি। কারা শিক্ষক? কিন্ডারগার্টেন, এখানে অধিকাংশ শিক্ষকগণই গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, তারাও কিন্তু এখানে আছেন। অনেক কিন্ডারগার্টেন গুলোতে ভালো ভালো শিক্ষকও আছেন, তারা অনেক উচ্চ পর্যায়ের শিক্ষকতা করতে পারতেন। এখন এরা যেটা করছে তা হলো এই মহান পেশার শিক্ষকতা ছেড়ে দিয়ে ওনারা বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি অথবা অন্য কোনো পেশায় কিন্তু চলে যাচ্ছে। আমরা এই মেধাবী শিক্ষকদের কিন্তু আর এখানে ফিরিয়ে আনতে পারবো না। ব্যাপারটি এরকম। কোনো কোনো উদ্যোক্তা কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ জাহাঙ্গীর আলম। তিনি কিন্তু এই ঈদ বা বিভিন্ন পার্বণে, বৈশাখে অথবা কুরবানির ঈদে অথবা ঈদ উল ফিতরে তাদেরকে কিন্তু ডেকে নিচ্ছেন এবং তার সাধ্যমতো কিন্তু তাদের পাশে থাকার চেষ্টা করছেন। সেটি শিক্ষকদের, কিন্তু উদ্যোক্তাদের কি হবে? উদ্যোক্তারা কোথায় হাত পাতবে? উদ্যোক্তাদের হাত পাতার কিন্তু কোনো জায়গা আসলে নেই। অথচ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু একজন উদ্যোক্তাই পরিচালনা করতে পারেন না, তাদেরকে বিধি মোতাবেক বিদ্যালয় পরিচালনা পর্ষদ, এসএমসি বলা হয়, এগুলো গঠন করে কিন্তু বিদ্যালয়টি চালাতে হয়। অথচ এই সময়ে এলাকার সুধীজনদের নিয়ে যে এসএমসি গঠিত হয়েছিল তারাও কিন্তু পাশে থাকছেন না। সব মিলিয়ে তাদের দিনকাল আসলে ভালো নেই। যেমন আমি আরেকটু কথা বলি, বিভিন্নমুখী চাপে তো আছেই। দেখেন, আমাদের দেশে যদি সরকার হিসাব করি তাহলে নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনের সংখ্যা 27,810। এগুলোকে কিন্তু সরকার অ্যাপ্রুভ করেছেন, স্বীকৃতি দিয়েছেন। এগুলো বেসরকারি বলা হয়, নন গভর্নমেন্ট। কিন্তু আরো 7,000-এর অধিক, এটি আমি 2019 সালের একটা হিসাবের কথা বলছি, নন এমপিইউ এডুকেশনাল ইনস্টিটিউশন, যেগুলো বাংলাদেশের যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো অনুমোদন দিয়েছে। আমরা যদি এই সংখ্যাটি 7 বা 10,000ও ধরি, যে এই পরিমাণে নন এমপিইউ প্রতিষ্ঠানগুলোকে বোর্ড কখনো স্বীকৃতি দিয়েছে অথবা কখনো পাঠদানের অনুমতি বহাল রেখেছে। এই প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে কলেজ লেভেলের প্রতিষ্ঠানগুলো, অধিকাংশই কিন্তু ভাড়া বাড়িতে চলে। এগুলো প্রতিষ্ঠা করেছেন সমাজের কিছু উদ্যমী এবং শিক্ষা উদ্যোক্তা। আমি আজকে এই স্বীকৃতিটি সরকারের কাছে চাই, শিক্ষা উদ্যোক্তাদের অন্তত এই স্বীকৃতিটুকু দেওয়া হোক। তারা উদ্যোক্তা, তারা ব্যবসায়ী না। একজন শিক্ষা উদ্যোক্তা একটা কিন্ডারগার্টেন অথবা একটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠা করেন অথবা কয়েকজনে মিলে যখন করেন, তারা যে পরিমাণ ইনভেস্ট এখানে করতে হয়, এটি সে অন্য ব্যবসায়িক কাজকর্মে খাটালে, যদি ডেইরি ফার্মেও খাটায়, তাহলে কিন্তু সে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে। কিন্তু শিক্ষা তার ভালোবাসা, শিক্ষা তার প্রেম, এটি যখন স্বীকৃতি না মেলে তখন এটা অবশ্যই একটা দুঃখজনক বিষয় হয়ে দাঁড়ায়। যেখানে এই 7,000 যে নন এমপিইউ, এখানে সরকারি হিসাব মতে 2,542 জন টিচার এবং কর্মচারী রয়েছেন। এই 1.5 বছর তাদের কিভাবে কাটলো, তারা কোথায় থাকলো, তাদের কর্মসংস্থানের এই অবস্থায়, এখন অন্য কর্মসংস্থানে তারা চলে যাচ্ছে, এই বিষয়গুলো যে সরকার পর্যন্ত পৌঁছেনি তা কিন্তু না। মাননীয় প্রধানমন্ত্রী একবার বা দুবার তাদের জন্য শিক্ষকদের 5,000 এবং কর্মচারীদের 2,500, কিন্তু এটি কিন্তু সবাই পায়নি। আসলে আমাদের এর বাইরেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোর পরিসংখ্যান সঠিকভাবে পরিসংখ্যান ব্যুরোতে আছে কিনা এটি দেখবার বিষয়। যে সকল দিক থেকে
তাদের স্বীকৃতি দেওয়া হলো, বোর্ডের নিয়ম মেনে বোর্ড পরীক্ষা দেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশনের নিয়ম মেনে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, এই কলেজগুলোকে ইন নাম্বার দেওয়া হচ্ছে, কোড নাম্বার দেওয়া হচ্ছে, সব কিছু মেনে একেবারে সরকারি বিধি মেনে তাদেরকে তাদেরকে ইন্টারভিউ নিয়ে যোগদান করানো হচ্ছে এবং তাদের সার্টিফিকেটের যে মান থাকার কথা সেগুলো দেখা হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে না, নন এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু নিবন্ধন বাধ্যতামূলক এবং অধিকাংশ শিক্ষকদের এটি রয়েছে, তাদের যোগ্যতা আছে। তাহলে এই রকম একটা কঠিন পরিস্থিতিতে যারা দেশের মূল স্রোতধারা বলতে আমি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদেরকে বলছি বা এমপি ভুক্ত বলছি, তাদের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতা করে তারা কিন্তু টিকে আছে। আপনি বুঝতে পারেন যে সরকারি বা এমপি ভুক্ত প্রতিষ্ঠানগুলোর সাথে যদি তারা তাল মিলাতে না পারতো, তাদের রেজাল্ট যদি ভালো না হতো, তাদের স্টুডেন্টরা যদি বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেত, তাদের যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হতো, তাদের যদি মেডিকেলে চান্স না হতো, তারা কিন্তু টিকে থাকতো না। টিকে থাকার জন্য অবিরাম সংগ্রাম তারা করছে এবং যাদেরকে আমরা বলবো যে যথেষ্ট ভালো প্রতিযোগিতার সাথে সমান তালে চলতেছে মূল স্রোতধারার সাথে। এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে তাদের পাশে থাকা, বিশেষ করে তারা যে ঋণগ্রস্ত এবং এই ভাড়া বাড়িতে যে তাদের বিভিন্ন রকম চাপ, এই ছাত্র বেতনের উপর নির্ভরশীল যে শিক্ষকবৃন্দ, এদের উদ্যোগ তারা ধরে রাখতে পারছে না। এই প্রসঙ্গে অবশ্যই এই আমাদের প্রধানমন্ত্রী অনেক কিছু করছেন, আমাদের সরকার অনেক কিছু করছেন, যদি এদিকে আরেকটু নজর দিতেন এবং তাদেরকে যদি মূল স্রোতধারার সাথে আনা হতো, অন্তত এই সময়টাতে তাদের পাশে থাকতাম। এই সময়টা চলে গেলে আমাদের শিক্ষা উদ্যোক্তাগণ যারা এগুলো প্রতিষ্ঠা করেছেন, এই প্রতিষ্ঠানগুলো তারাই কিন্তু দেখতে পারবেন এবং তাদের প্রতিষ্ঠানটা বিভিন্ন, আমরা তো কখনো বা নন এমপি ভুক্ত বা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এরা কিন্তু কখনো সরকারের কাছে কোনো কিছু দাবি করেনি, কিন্তু এরকম একটা বিষয় যখন সারা বিশ্ব জুড়ে আসলো তখন তো আমাদের কিছু করার নেই। এই মুহূর্তে তাদের পাশে থাকা উচিত। পরবর্তীতে সুযোগ পেলে আমি আবার বলবো। আমাদের এখানে আজকে ইন্টারনেট একটু প্রবলেম করছে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ শফিকুল ইসলামকে, খুব চমৎকার করে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে যেভাবে আমাদেরকে প্রতিটা বিষয় খুব সুন্দর করে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এই দিকটায় যদি আমরা একটু চিন্তা করি যে দেশে কিন্তু কোনো কিছুই থেমে নেই, জি, শুনতে পাচ্ছেন আমাকে? কলেজটাই শুধু বন্ধ হয়ে আছে। তো এই যে হাট বাজার বলেন, যে কোনো দোকানপাট বলেন, সবকিছু খোলা রয়েছে, ইভেন ইন্ডাস্ট্রি পর্যন্ত খোলা রয়েছে, সেখানে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হয়েছে। তো যেটি হচ্ছে যে এই যে শুধু একতরফা ভাবে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে রাখা হয়েছে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হচ্ছেন তারা শিক্ষক। এবং আপনি আরেকটি বিষয় বলেছেন যেটি আমার কাছে খুব ভালো লেগেছে, আসলে একজন শিক্ষা উদ্যোক্তা তিনি চাইলেই অনেক বড় বড় পেশায় যেতে পারতেন, কিন্তু তিনি সেটি না করে ভালোবেসে শিক্ষা প্রফেশনটাকে বেছে নিয়ে তিনি কিন্তু শিক্ষা উদ্যোক্তা হয়েছেন। তো আমার মনে হয় যে এই জায়গাটায় আরেকটু মনোযোগী হলে আরেকটু ভালো হবে এবং এই যে পরিস্থিতিতে বর্তমানে শিক্ষকদের যে বেহাল অবস্থা, এই অবস্থায় আমি সরকার কর্তৃপক্ষের আন্তরিক দৃষ্টি আকর্ষণ করছি। তো এই পর্যায়ে আমি আমার সহযোগী মৌমিতা বাগচির কাছে চলে যাচ্ছি, তাকে পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মৌমিতা বাগচি। জি ফারহানা, আপনাকে ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে সঞ্চালনা করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন আপনার কাছে। জনাব কামাল উদ্দিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ইতিমধ্যে আপনি আমাদের মাঝে প্রথমে খুব সুন্দরভাবে আপনার বক্তব্য উপস্থাপনা করেছেন। আমি এখন আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাচ্ছি। তো প্রশ্নটি হচ্ছে, এই মহামারীতে শিক্ষক কর্মচারীদের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিরা কি পরিমাণে সহযোগিতা করেছেন, সাধারণ জনগণ জানতে আগ্রহী। ডক্টর মোহাম্মদ কামাল। ধন্যবাদ, আপনাকে সুন্দর একটি প্রশ্ন করেছেন। তার আগে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ শফিকুল ইসলামকে, যিনি আমার খুবই একজন প্রিয় ব্যক্তিত্ব এবং আজকে তিনি
এই বিশেষ করে কিন্ডারগার্টেন বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক একটা চিত্র উপস্থাপন করেছেন বাংলাদেশের শিক্ষার উন্নয়নে তাদের ভূমিকা, আর বিশেষ করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোকাবেলায় বেসরকারি শিক্ষকরা কিভাবে কঠোর পরিশ্রম করে তাদের শিক্ষার্থীদেরকে গড়ে তুলছেন এবং দেশের উন্নয়নে সেসব শিক্ষার্থীরা কিভাবে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছেন সেই দিকটি তিনি তুলে ধরেছেন চমৎকারভাবে। আবার পাশাপাশি তাদের যে আজকে করুণ চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে আসলেই যে সকল শিক্ষা উদ্যোক্তা অথবা সম্মানিত শিক্ষক মহোদয়গণ যারা এই শিক্ষার মহান পেশায় নিয়োজিত রয়েছেন, প্রথম দিকে যখন করোনা মহামারী আসলো তখন ধারণা করা হলো বোধহয় 2-3 মাস পরে সব ঠিক হয়ে যাবে। তো সবাই কি করলেন? একটা প্রশ্ন কিন্তু এসেছে, ভাড়া বাড়িতে যারা থাকছেন তাদের অবস্থা কি হবে, শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের অবস্থা কি হবে। তারা ভাবলেন যে ঠিক আছে, আপাতত আমরা কিন্তু একটা জিনিস ভালো করে জানি যে বাংলাদেশে বিভিন্ন পেশায় যারা আমরা নিয়োজিত আছি তারা কিন্তু কোনো না কোনো ভাবে মাসের শেষের দিকে সবাই চিন্তা করে যে 25 তারিখের পরে খরচের পরিমাণ কিন্তু কমে যায়। তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের হাতে যে অতিরিক্ত টাকা থাকে বিষয়টা কিন্তু তা নয়। তারপরেও যারা শিক্ষক ছিলেন, যারা উদ্যোক্তা ছিলেন, তারা ভাবলেন যে বোধহয় মহামারী কিছুদিনের পরেই শেষ হয়ে যাবে, সুতরাং আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে সবটুকু দিয়েই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আমরা ধরে রাখি। তারা কি করলেন? একে একে তাদের কষ্টের জমানো টাকা অথবা ব্যাংকের টাকা, ডিপিএস অথবা ধার করে জমি বন্ধক রেখে সেই টাকাগুলো তারা ইনভেস্ট করে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার চেষ্টা করলেন। সময়ের ব্যবধানে কি হলো? আস্তে আস্তে লকডাউন বাড়তে থাকলো, শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনাও আর দেখা দিচ্ছে না। এই যে সম্ভাবনা দেখা দিচ্ছে না, এটার পরিণতিটা কোথায়, কতটুকু দূরে, এটা বুঝার মতো, উপলব্ধি করার মতো কোনো মাধ্যমও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দুঃখজনক হলেও সত্য, কষ্টদায়ক হলেও সত্য যে এই যে বাংলাদেশের শিক্ষাঙ্গন একেবারে কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে সকল অভিভাবক রয়েছেন, যেসব শিক্ষার্থী রয়েছে, যারা প্রতিটি মুহূর্তে একটা অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে, তারা কোনো অভিভাবকত্ব খুঁজে পাচ্ছে না যে কোথায় গেলে এটার একটা সমাধান পাওয়া যাবে। কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে সেখানেও কিন্তু কোভিড-19 ঢেউ কোনো অংশে কম ছিল না, কম নেই। তাদের মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেক বেশি, তাদের ভয়াবহ বিপর্যয়ের অবস্থা আমরা দেখি অনেক বেশি। কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থা আমরা খবর নিলে জানতে পারি যে আসলে তাদের শিক্ষা প্রতিষ্ঠান সেই অর্থে বন্ধ ছিল না বললেই চলে। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কৌশলে আগামী প্রজন্ম যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই যে আজকের শিশুরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, তারা কি করছে? ঘরে বসে মোবাইল দেখছে। মোবাইলটা অনেকটা ড্রাগ এডিকশনের চাইতেও বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। কোথাও কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে মোবাইলের মাধ্যমে অনলাইনে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করানো হচ্ছে, তাদের অবস্থাটা কি? তাদের অবস্থাটা কিছুটা ভালো যারা সুযোগ পাচ্ছে না তাদের চাইতে, কিন্তু তাদের অবস্থাটাও এমন হয়েছে যে অভিভাবক স্বেচ্ছায় মোবাইল ডিভাইসটা তাদের হাতে তুলে দিয়ে নেটের ব্যবস্থা করে তাদের হাতে তুলে দিচ্ছে। কিন্তু অভিভাবক জানতেছে না যে আমার ছেলে, আমার মেয়ে আসলেই কি পড়াশোনা করছে, সত্যিকার অর্থে কি পরীক্ষা দিচ্ছে, নাকি ওখানে বসে বসে সব দেখে লিখছে অথবা বন্ধু বান্ধবের কাছ থেকে কপি করে সেখানে শুধু পেস্ট করে দিচ্ছে। তো সত্যিকারের যদি একটু গভীরভাবে আমরা খেয়াল করি তাহলে টোটাল শিক্ষা ব্যবস্থা, যেটাকে বলা হয় জাতির মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা, আর এই শিক্ষা ব্যবস্থা নিয়ে মনে হয় যেন আমাদের ভাবনাটা এত দুর্বল যে করোনা ভাইরাস যেমন অনেকটা সচক্ষে তো দেখা যায়ই না, অনেকটা কোনো কৌশলেও খুঁজে পাওয়া যায় না, ঠিক আমাদের দেশেও শিক্ষার ভবিষ্যৎ কি এটা নিয়ে কারা ভাবছে অথবা জিজ্ঞেস করলে কার কাছে জিজ্ঞেস করবে, সেই হদিসটুকু মনে হয় খুঁজে পাওয়ার কোনো অবস্থাও আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আজকের এই অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা রয়েছেন, যারা অভিজ্ঞ মহল রয়েছেন, তাদের প্রতি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাই, বিশেষ করে মানুষের কল্যাণে প্রতিদিন যে আয়োজনটা করেছে এটি সময় উপযোগী একটি আয়োজন।
যেখানে বাংলাদেশে আমরা যদি একটু খেয়াল করি দেখব যে একটা প্রসঙ্গ এসেছে, আমাদের মুকসুদ স্যার চমৎকারভাবে বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও কোনো না কোনো ভাবে শিক্ষা প্রতিষ্ঠান কোথাও খোলা আছে কি না, কোথাও কেউ প্রাইভেট পড়াচ্ছে কি না ঘরের ভিতরে, সেই ব্যাপারে খুব সজাগ দৃষ্টি রাখছেন। কিন্তু সেই ব্যক্তিরাই যখন নিজের বাচ্চাটাকে পড়াতে যান তখন কিন্তু তিনি তার বাড়ির পাশেই সরকারি স্কুলে না গিয়ে তিনি কিন্তু কিন্ডারগার্টেনের মধ্যে কোনটা সবচেয়ে ভালো, কোন কিন্ডারগার্টেন স্কুল থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি যুদ্ধে পাশ করতে পারে সেই প্রতিষ্ঠানটা কিন্তু তিনি বেছে দেন। তার মানে কি দাঁড়ালো, নিজের কলিজার টুকরা সন্তানের জন্য চাই আমি একটা ভালো কিন্ডারগার্টেন স্কুল, কিন্তু দুর্দিনে সেই প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা করলেন তাদের রক্ত ঝরা কষ্টার্জিত অর্থের বিনিময়ে সেই প্রতিষ্ঠানটা যারা দাঁড় করিয়ে রাখলেন, সেই প্রতিষ্ঠানটা দাঁড় করাতে গিয়ে যারা নিঃস্ব হয়ে গেলেন, অথচ তাদের দিকে ফিরে তাকানোর অবসরটুকু তাদের হাতে নাই। এটা আমাদের জাতি হিসাবে খুবই দুর্ভাগ্যের। আগামী প্রজন্মকে আমরা কোথায় নিয়ে যেতে চাচ্ছি? আর যদি বলি শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে, এই বিষয়ে আমি বলবো যারা এই বিষয়ের সাথে সম্পৃক্ত রয়েছেন দয়া করে আপনারা একটু চোখ কান খোলা রাখুন, সারা পৃথিবীর দিকে তাকান। তারা তাদের জেনারেশনকে ক্রিয়েট করার জন্য নিজেদের সবকিছু স্যাক্রিফাইস করছে, কিন্তু আমাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে আমাদের বোধহয় কোনো জেনারেশনই নাই। আমাদের মনে হয় পরবর্তী প্রজন্মকে নিয়ে আমাদের কোনো ভাবনা নাই। একটা শিক্ষার্থী জানে না আদৌ তার পরীক্ষা হবে কি হবে না, সে কতদিন বই পড়বে, সে তো আসলে ফ্রাস্ট্রেশনে যেভাবে ভুগছে, তাকে আশার আলো দিয়ে যেখানে আমরা তাদেরকে আকাশচুম্বী স্বপ্ন দেখাবো, সেখানে স্বপ্ন তো দূরে থাক, সে আদৌ জানে না তার ভবিষ্যৎ কি। একজন শিক্ষক যিনি এত কষ্ট করে আমাদের জাতিকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা পালন করছেন, সেই শিক্ষক ইচ্ছা করলেও তো যে কোনো পেশায় যেতে পারছেন। আমি কয়েকদিন আগে আমার একটা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কুরবানি একটা প্রবন্ধ লিখেছিলাম। তো সেখানে আমার কাছে একটা কথা খুব নাড়া দিয়েছে আমার বিবেককে, সেটি হলো যে এই যে সম্মানিত শিক্ষক মহোদয়গণ যারা রয়েছেন, যারা মানুষ গড়ার কারিগর, তারা সমাজে সমাদৃত, সম্মানিত। কেউ বিপদে পড়লে তাদের কাছে আশ্রয় খোঁজে, নিজের সন্তানকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে তার ভবিষ্যৎ গড়ার জন্য পরামর্শ নিতে গেলে তাদের কাছেই যান, এবং তাদের একটা পরামর্শকে তারা এত বেশি গুরুত্ব দেন যেটার সাথে অন্য কিছুর তুলনা হয় না। সেই সম্মানিত ব্যক্তিটা পর্যন্ত আজকে সবজি বিক্রি করছেন কার কাছে? একটা রিক্সাওয়ালার কাছে, একজন সাধারণ মানুষের কাছে। আমি সবজি বিক্রিকে ছোট করে দেখছি, বিষয়টা তা নয়, কিন্তু সেই মানুষটা তো মানুষের কাছে হাত পাততে পারছেন না। আজকে যে হাত পাততে পারছে তার কাছে সব দিক থেকে সহযোগিতা আসছে, কিন্তু যিনি হাত পাততে পারছেন না তার কাছে দাঁড়ানোর প্রয়োজনীয়তাটা যে আরো বেশি, সেখানে আমাদের অভিজ্ঞ মহল সেটা শুধুমাত্র জনপ্রতিনিধি বলে সীমাবদ্ধ করতে চায় না। আমাদের সরকারের উচ্চ মহল যারা রয়েছেন, যারা প্রভাবশালী মহল রয়েছেন, যাদের চিন্তা চেতনার মাধ্যমে গণমাধ্যমে বিষয়টি তুলে ধরা সম্ভব, সেই সুযোগটাও আমি মনে করি তাদের নেওয়া উচিত। গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা যদি এই বিষয়টিকে আরো জোরালোভাবে উপস্থাপন করতেন, আমার বিশ্বাস যাদের এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রয়েছে তারা অবশ্যই বিষয়টির প্রতি নজর দিতেন। আবারও আমি বলতে চাই, মানুষের কল্যাণে প্রতিদিন যে আয়োজনটি করেছে, এই আয়োজনটি একটি সময় উপযোগী আয়োজন। এই আয়োজন শুধুমাত্র তারাই কেন করবে, আরো অন্যান্য জাতীয় পর্যায়ে যারা রয়েছে তাদেরও এই উদ্যোগ গ্রহণ করা উচিত। সার্ভে হওয়া উচিত যে আমাদের শিক্ষকদের মধ্যে কি কন্ডিশন বিরাজ করছে, জাতীয় পত্রিকায়, জাতীয় মিডিয়াতে এগুলো আসা প্রয়োজন। যদি আসে তাহলে মানুষ আরো বেশি সচেতন হবে। আর আমি শুধু আজকের এই আলোচনাটি শুধুমাত্র কিন্ডারগার্টেন এবং নন এমপিইউ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গণের দিনকালের মধ্যে সীমাবদ্ধ রাখতে আগ্রহী নই। আমি মনে করি এটার সাথে সম্পৃক্ত রয়েছে আগামী প্রজন্ম, এই বিষয়ের সাথে সম্পৃক্ত রয়েছে আমাদের দেশ যে অপ্রতিরোধ্য অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে, সেই অগ্রগতির ক্ষেত্রে এটা বড় ধরনের অন্তরায়, একটি বড় ধরনের হুমকি। আমার সন্তান, আপনার সন্তান, তারা যদি মানুষ হতে না পারে, তারা যদি অনিশ্চয়তার মুখে পড়ে যায়,
তারা যদি সঠিক লাইন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে অলরেডি, বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি তারা পর্যন্ত বন্ধু বান্ধবের মধ্যে প্রতিযোগিতা করে, গেমস খেলে, কম্পিটিশন করে সুইসাইড পর্যন্ত করছে। তারা যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের এই অগ্রগতির কোনো মূল্য থাকবে না। সুতরাং আমাদের অগ্রগতি কিন্তু আমরা না, আমাদের পরবর্তী প্রজন্মটাই হচ্ছে কিন্তু আমাদের অগ্রগতির মূল মাপকাঠি। সেই মাপকাঠির মূল কারিগর যারা শিক্ষক মহোদয়গণ রয়েছেন, তাদের ব্যাপারে অবশ্যই সোচ্চার হওয়া প্রয়োজন। শুধু তাদের সাথে বিষয়টা সম্পৃক্ত নয়, একটা পরিসংখ্যান এসেছে প্রায় 2,542,000। এখন কথা হচ্ছে যে এই যে এত বড় একটা সংখ্যক শিক্ষক, তারা কিন্তু একজন শিক্ষক না, একজন শিক্ষকের সাথে একটা পরিবার সম্পৃক্ত রয়েছে। সুতরাং কতগুলো পরিবার আজকে মানবেতর জীবনযাপন করছে, তারা না পারছে কষ্ট কারো কাছে প্রকাশ করতে, না পারছে তার সন্তানের মুখের দিকে ফিরে তাকাতে। তারা পরবর্তী জেনারেশন তৈরি করবে তো কিভাবে করবে? আগে তো বেঁচে থাকতে হবে। কোথাও কোথাও এই করোনাকালীন সময়ে মানুষের যে আর্তনাদ, তাদের বক্তব্যের ধরনটা এরকম যে আমরা যদি করোনায় মারা যেতে চাই, আগে তো খেয়ে পরে বেঁচে থাকতে হবে, তারপরে না করোনা আমাদেরকে অ্যাটাক করবে। তো সুতরাং টিকার মাধ্যমে, স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে এবং স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশে সব কিছু হচ্ছে, কিন্তু আমাদের এই প্রজন্ম যদি ধ্বংসের মুখে পড়ে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে আর উত্তরণের পথ পাবো না। অলরেডি যেটুকু সময় আমাদের পার হয়ে গেছে, অনেক সময় পার হয়ে গেছে। 1.5 বছরে আমাদের শিক্ষার্থীরা, একটা পরিসংখ্যান, কয়েকদিন আগে একটি পরিসংখ্যান এসেছে যে সকল শিক্ষার্থীরা প্রাইমারি লেভেলের নিচে, বিশেষ করে কেজি স্কুলে পড়াশোনা করত, তারা অনেকটা বর্ণমালা ভুলে গেছে, তারা দেখে দেখে বাংলা ইংরেজি রিডিং পড়া অনেকটা ভুলে গেছে। তো সুতরাং আমি আপনি যত সুন্দর স্বপ্ন জাতিকে দেখাতে চাই, আর আমাদের সন্তানরা, কলিজার টুকরা সন্তানরা যদি বর্ণমালা পড়া ভুলে যায়, তাহলে আমাদের এই সমৃদ্ধি কিন্তু সত্যিকারের কোনো সমৃদ্ধি হতে পারে না। সুতরাং এই সমৃদ্ধির কারিগর যারা শিক্ষক রয়েছেন, তাদের দিকে যদি আমরা ফিরে তাকাতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি আবার আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এবং আবারও আমি এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন এবং এই অনুষ্ঠানের নেপথ্যে যারা সহযোগিতা করেছেন, আজকের এই অনুষ্ঠানের যারা সঞ্চালক রয়েছেন, বিশেষ করে মৌমিতা বাগচি এবং ফারহানা রোশন অমৃতা, এবং বিশেষ করে আমার প্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ শফিকুল ইসলাম সহ জনাব প্রফেসর মুকসুদুর রহমান, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সহ যারা এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত রয়েছেন, যারা শুনছেন, আপনাদের সবাইকে আমি আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও আমি মানুষের কল্যাণে প্রতিদিনকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই যুগ উপযোগী এবং জাতির সমৃদ্ধি এবং উন্নতির লক্ষ্যে তারা যে এই বিষয়টির প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছে, আমি বিশ্বাস করি আগামী দিনেও তারা এরকম প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে তারা আলোচনায় অংশ আমাদেরকে আরো আলোচনার সুযোগ করে দিবে এবং জাতিকে আরো বেশি সচেতন করার সুযোগ তৈরি করে দিবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, আপনাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি আসলে বলতে চাচ্ছি যে আপনি বলেছেন শিক্ষা ব্যবস্থা অন্যান্য দেশের কথা, সেখানে আমরা ছোটবেলা থেকে জেনে আসছি একটি কথা, না বললেই নয়, যে দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত সেই দেশ তত সামনের দিকে সমৃদ্ধ হবে। এই কথাটা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি এবং জানছি। তো এইখানে শিক্ষা ব্যবস্থা আমরা কতটুকু সমৃদ্ধি পাচ্ছি, আমরা কতটুকু সামনের দিকে আগাতে পাচ্ছি, আপনি একটা কথা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আজকে একজন শিক্ষার্থী সে দীর্ঘ প্রায় 1.5 বছরের বেশি সময়, আমরা কিছু মাস অতিক্রান্ত হলে আমরা 2 বছরে পা দিতে যাচ্ছি। একজন শিক্ষার্থী সে স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। একজন বাবা কোন ভরসায় তার মেয়েকে বসিয়ে রাখবে? একজন বাবা যদি জানে যে আমার মেয়ে, আমার ছেলে আগামী এই তারিখে বা এই মাসে আমার ছেলে বা মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে, কিন্তু তারা কিন্তু তা জানছে না, অনির্দিষ্টকালের জন্য
ওখানে কোনো প্রকার শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কোনো রকমেরই কোনো সতর্কতা কিছুই নেই। তো কি হচ্ছে, তারা বাধ্য হয়ে ছেলেকে পাঠাচ্ছে কাজে এবং মেয়েকে বাধ্য হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করছে। সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি কিছু মেয়ে কিন্তু এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আত্মহত্যা পর্যন্ত করেছেন। ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, আমার কারিগরি কিছু প্রবলেমের কারণে আমি আসলে আপনাদেরকে দেখতে পাচ্ছি না। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। জি জি, তো বলতে চাচ্ছি যে সরকারের কাছে আমাদের একটি দাবি থাকবে। করোনা মহামারী আপনি যেটা বলেছেন, আমরা যদি বাহিরের দেশগুলোর দিকে তাকাই তো সেখানে কিন্তু কিছু কম নয়। তো তারাও যখন শিক্ষা ব্যবস্থা গুরুত্ব দিচ্ছে, তবে এই দেশের শিক্ষা ব্যবস্থা গুরুত্ব দেওয়া হোক। আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রত্যেকটি উপরস্থ কর্মকর্তাকে বলতে চাচ্ছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা যারা শিক্ষার্থী আছি, আমাদের যারা ছোট ছোট ভাই বোন আছে, ছেলে মেয়ে আছে, তাদের জীবন যেন একটি সুন্দর হয় সেই দিকে তারা যেন সজাগ দৃষ্টি প্রদান করুক। আপনি আরেকটি কথা বলেছেন যে বর্ণমালা, আমরা নামেই বলি আমরা বাঙালি। তো আমরা বাঙালি, আমাদের যদি আজকে বর্ণমালা ভুলে যায়, তো একজন বাঙালি হিসাবে এর থেকে লজ্জার কিছু বোধহয় আর কিছু হতে পারে না। তো ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, আপনাকে আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার কথাগুলো আসলে শুধু আমাকে করেছে তা কিন্তু নয়। আমার মনে হচ্ছে যে আজকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা মানুষ, আপনি যেভাবে বলেছেন, প্রত্যেকটা মানুষের আমি আপনার কথা সূত্র ধরে একটু বলতে চাই, সেটি হলো যে আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি যে একটা বাবা বা মা যখন দেখতে পাচ্ছে যে তার সন্তানের ভবিষ্যতের অনিশ্চয়তা, তখন কখনো কখনো ছোট্ট মেয়েটাকে বিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করছে। যখন মেয়েটা বুঝতে পারছে যে সে বিয়ে করতে আগ্রহী না, সে সুইসাইড করছে। এটা একটা সাইড। আমরা দেখছি যে আমাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে, কোনো না কোনো ফর্মে আমরা কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে, বিশেষ করে যারা কিশোর আছে, তাদেরকে কিন্তু জন্য যে পরিবেশ দেওয়া প্রয়োজন, সেই পরিবেশ আগে থেকে দিয়ে আসতে পারছিলাম না। তারা করছে কি, কোনো না কোনো ফর্মে তারা মোবাইল কেন্দ্রিক অথবা বিভিন্নভাবে নেশার মতো করে তারা গেমসে আসক্ত হয়ে পড়ছে। কিন্তু যখন তারা দেখলো তাদের সামনে কোনো পরীক্ষাও নাই, তাদের কোনো বইও নাই, এবং তারা জানে না যে কবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। আলটিমেটলি মেয়েরা বাড়ির ভিতরে থাকছে, এটা একটা সাইড, কিন্তু ছেলেগুলো যে বাড়ির বাইরে যাচ্ছে, কাদের সাথে মিশছে। এখন এমনও ছেলে মেয়েরা বলতেছে তাদের বক্তব্য যে আমার মনে হয় না যে আমি আর পড়া কোনোদিন মুখস্থ করতে পারবো, মনে হয় না যে আমি প্রশ্নোত্তর মুখস্থ করে কোনোদিন পরীক্ষা দিতে পারবো। এই যে তাদের কনফিডেন্স লেভেলটা যে একেবারেই তলানিতে পৌঁছে গেছে, এখান থেকে পরিত্রাণের পদ্ধতি কি? আর আপনারা আজকের যে বিষয়টা নির্ধারণ করেছেন, বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আমরা কিন্তু গুরুত্বের দিক থেকে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্ব দিই। পার্সোনালি আমি নিজেও, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার বিশ্ববিদ্যালয়ের পাশেই সরকারি প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আমি দূরে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে আমার বাচ্চাকে ভর্তি করিয়েছি। কেন করিয়েছি? যে সেখানকার পড়াশোনা এবং যত্নটা সরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেশি। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে জাতি গঠনে বেসরকারি প্রতিষ্ঠান, কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলো, নন এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের ভূমিকা সরকারি প্রতিষ্ঠানগুলোর চাইতেও আরো বেশি। সরকারি প্রতিষ্ঠানগুলো কি পাচ্ছে? তারা একটা ভর্তি পরীক্ষা নিচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো যে ছাত্রদেরকে তৈরি করলো, তাদের মধ্যে একটা কম্পিটিশন করলে সবচেয়ে ভালো ভালো ক্রিমগুলোকে তারা সেখানে নিয়ে গেল। ফলে তাদেরকে তারা পড়াক অথবা না পড়াক, অথবা ক্লাসের পড়ার মান যাই হোক না কেন, কোনো না কোনো ভাবে তারা কিন্তু ভালো করছে রেজাল্ট। কারণ কি? মূল ভিত্তিটা কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান থেকে তারা গড়ে উঠেছে, এই কারণে কিন্তু তারা পাচ্ছে। আর ছাত্ররা কতটা এখন শিক্ষা প্রতিষ্ঠানমুখী হতে চাচ্ছে তার একটা প্রমাণ আমি আপনাকে দিই। আমার বাচ্চা পড়ে ক্যান পাবলিকে, রাজশাহী ক্যান পাবলিকে পড়ে। তো ওরা আগে ক্লাস করতো শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি গত বছর এই প্রিন্সিপাল মহোদয়কে বলেছিলাম, লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম সাহেবকে, যে আপনি বাচ্চাদেরকে জুমের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করলে ভালো হয়। তা যাক, এবছর তারা জুমের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে। ফলে যেটা দাঁড়িয়েছে সেটা হলো, বাচ্চারা ক্লাসে ঢুকার সাথে সাথে তাদের ভিতরে যে একটা
প্রাণোচ্ছল পরিবেশ, অথচ তারা কিন্তু কেউ কাউকে ধরতে পারছে না, স্পর্শ করতে পারছে না, ধাক্কাধাক্কি করতে পারছে না, কিন্তু তাও চেহারাগুলো দেখতে পাচ্ছে। ফলে এখন তাদের পড়াশোনার একটা পরিবেশ তৈরি হচ্ছে। এখন আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে, যে যদি আমাদের সীমাবদ্ধতা থাকে তাহলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের বাই রোটেশন প্রতিষ্ঠানগুলোকে খোলার ব্যবস্থা করতে পারি। হতে পারে একটা প্রতিষ্ঠানে 100 শিক্ষার্থী পড়ছে, 200 শিক্ষার্থী পড়ছে, আমরা বাই রোটেশন সপ্তাহটাকে ভাগ করে দিই। 3 দিন এই ছাত্রগুলো আসবে, বাকি 3 দিন ওই ছাত্রগুলো আসবে। ফলে স্বাস্থ্যবিধিও মানা হবে, আবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুযোগও তৈরি হবে। এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম আর অন্ধকারের দিকে, অনিশ্চয়তার দিকে এবং অনির্দিষ্ট অনিশ্চয়তার দিকে আর ধাবিত না হয়ে তারা অন্তত আশার আলো দেখবে। এর মাধ্যমে জাতি উন্নতির দিকে ধাবিত হবে এবং এটার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদেরও সমস্যাগুলোর সমাধান হবে। সুতরাং এর মাধ্যমে আমরা উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে ধাবিত হতে পারি। ধন্যবাদ আপনাকে। জি, ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, আমি আরেকটি বিষয় এখানে না বললেই নয়। আমি বলতে চাই যে আজকে আমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, আমরা জানি আমাদের যে বিশ্ববিদ্যালয় কিংবা আমাদের যাই হোক কিন্ডার গার্ডেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবশ্যই অনলাইন ক্লাসের জন্য একটি স্মার্টফোন প্রয়োজন, অবশ্যই নেট সংযোগ কিন্তু প্রয়োজন। সেখানে আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু প্রত্যন্ত গ্রামে আছেন এবং তার পাশাপাশি আমাদের অনেক শিক্ষার্থী এবং শিক্ষার্থীর পরিবার কিন্তু এখনো অনেক যেখানে করোনা পরিস্থিতিতে তারা খেতে পারছে না। তো সেখানে এরকম একটি প্রশ্ন উঠে এসেছে যে আমরা খেতে পারছি না, সেখানে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের ইন্টারনেট সংযোগ দরকার আছে, আমাদের স্মার্টফোনের দরকার আছে, সেখানে আমরা কিভাবে আমার ছেলে মেয়েকে ক্লাস করাবো, এরকম একটি প্রশ্ন কিন্তু উঠে এসেছে। তারপরের বিষয়টি হচ্ছে আপনি জেনে থাকবেন যেখানে অনলাইন ক্লাস কিন্তু আমাদের চালু হয়েছে অনেক অনেক স্কুলে, অনেক কলেজে, অনেক বিশ্ববিদ্যালয়ে হয়েছে, অনেক জায়গায় কিন্তু হয়নি। এক ধাপ আপনার ক্লাস পাচ্ছে, এক ধাপ পাচ্ছে না। তারপরে যেটা বড় কথা হচ্ছে শিক্ষকগণ কিন্তু কখনোই সজাগ দৃষ্টি রাখছে না যেখানে এই শিক্ষার্থী অনলাইন ক্লাস করছে কিনা। কোনো বাধ্যবাধকতা কিন্তু কোনো ভার্সিটি বলেন, কোনো স্কুল বলেন, কোনো কলেজ বলেন, কোনোখান থেকে কোনো বাধ্যবাধকতা ছিল না যে আপনার ক্লাস করতেই হবে, আপনার ছেলেমেয়ের ক্লাস করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে একটু সজাগ দৃষ্টি দেওয়া দরকার। করোনা মহামারী অবশ্যই একটি প্রাকৃতিক দুর্যোগ বলা চলে, কিন্তু তার জন্য তো শিক্ষা ব্যবস্থা এভাবে ধ্বংসের মুখে যেতে পারে না। আমাদের ভাই বোন, আমরা আমাদের ছোট ছেলে মেয়ে, অবশ্যই তাদের জীবনটা আমরা নষ্ট করতে পারি না। তো আজকে এই মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি শিক্ষা প্রতিষ্ঠান তথা বাংলাদেশের সুযোগ্য বাংলাদেশের দেশবন্ধু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি জানাতে চাচ্ছি যে আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু ইন্টারনেটের অভাবে অনেক সময় ক্লাস করতে পারছে না। তো এক্ষেত্রে যদি বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সংযোগটি একটু ফ্রি করে দেওয়া যায়, কিংবা আপনারা ভার্সিটি কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীদের মার্ক করে করে তাদের কিছু ইন্টারনেট প্রদান করা হোক, এটা আমার একদম শুধু আমার না, আমার মনে হয় এই কথাটি পুরো দেশের প্রত্যেকটা শিক্ষার্থীর মনের কথা যে আমাদের ইন্টারনেট ব্যবস্থাটা ফ্রি করে দেওয়া হোক, বিশেষ করে শিক্ষার্থীর জন্য। তো ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, এবং সেই সাথে আজকে আমাদের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, আপনি ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম এবং প্রফেসর মোহাম্মদ মকসুদুর রহমান, মোহাম্মদ ইসমাইল হোসেন। আপনাদের প্রত্যেককে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই করোনা মহামারীর সময় আপনারা সুন্দরতম একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন এবং মানুষের কল্যাণে প্রতিদিন এবং পত্রিকার মাধ্যমে আশা করতেছি এই অনুষ্ঠানটি দেশ এবং দেশান্তরে দেশের মানুষের কাছে পৌঁছে যাক, তারাও আমাদের সাথে থাকুক এবং আমাদের সবসময় সহযোগিতা করুক। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে আছি আমি পুনরায় আমাদের অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাবো এবং মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাবো। দর্শক বৃন্দ, এখন করোনা মহামারীর সময় আমি একটি কথা ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন বলেছিলেন যে হচ্ছে আগে নিজে বাঁচবো তারপরে তো সবকিছু। তো এই তার কথার ভিত্তিতে আমি একটি কথা বলতে চাচ্ছি, প্রিয় দর্শক, আপনারা মাস্ক পরুন, আপনারা মাস্ক কিনতে না পারলে আমি বারে বারে এই কথাটা বলছি, আপনারা 3 স্তর সুতি কাপড় দিয়ে
মাস্ক বানিয়ে পড়ুন। একটা জীবন ধারণের জন্য 5 টাকার মাস্ক যদি কিনতে না পারেন, কিনে স্তরে সুতি কাপড় আহামরি অনেক কিছু বহন করবে না, আপনারা সবাই পারবেন। তো আপনারা মাস্ক পরুন আর সুস্থ থাকেন, অপরকে সুস্থ থাকার জন্য সহযোগিতা করুন এবং আহ্বান জানান। দর্শক বৃন্দ, আমি আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিতে যাচ্ছি। আমার সাথে সহযোগিতা ফারহানা রওশন অমৃতা, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সাথে কারিগরি সহযোগিতায় ছিলেন হাসানুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবির নওয়াজ রাজ। তো কবির নওয়াজ রাজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে এবং আমাদের দেশের দর্শক বৃন্দদেরকে উপহার দেওয়ার জন্য। আমি পুনরায় আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পাশে প্রতিদিন পত্রিকার পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। প্রতিদিন পত্রিকা সর্বদা মানুষের জন্য নিয়োজিত। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের এই অনুষ্ঠানটি সর্বপ্রথম করতে পারেন। দর্শক বৃন্দ, আমি মৌমিতা বাগচি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আর অবশ্যই মাস্ক পরবেন। ধন্যবাদ।